সরকারি দলের সুবিধা বিরোধী দল যে পাচ্ছে না সেটা আপনারা কিভাবে বলবেন, কিভাবে কেন বলছেন? না, বিরোধী দল সরকারি দলের সুবিধা পাবে না। সরকারি সুযোগ সুবিধা তো গণতান্ত্রিক আমাদের যেই মানে পার্লামেন্টারি সিস্টেম, সেখানে কিন্তু বিরোধী দলও সরকারের অংশ। যেমন ধরুন একজন এমপি তো প্রোটোকল পায়, নানা ধরনের সুযোগ সুবিধা পায়, রাষ্ট্রীয় প্রিভিলেজ পায়। তো এটা তাইলে এটা তো এক ধরনের সরকারি সুযোগ সুবিধা, তো এটা কিন্তু একটা সরকারি সুবিধাই। আবার আমরা যেটা দেখলাম পার্লামেন্টে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে 20 কোটি টাকা বা 50 কোটি টাকা করে বরাদ্দ পাবে প্রত্যেক এমপি। তো এটা তো সরকারি বরাদ্দ, এটাও তো সবাই পাচ্ছে। প্রধান বিরোধী দলীয় নেতা যিনি, উনি তো এক ধরনের প্রোটোকল পান, উনি মন্ত্রীর পদমর্যাদা পান, যেখানে যান সেখানে সে ধরনের মানে কি বলা যায় সুযোগ সুবিধা ভোগ না। কিন্তু এই যে অনৈতিকভাবে ধরেন ব্যবসা পাইয়ে দেয়া লাইসেন্স করে, সেটাকে আপনি কিভাবে দেখেন? সেটা তো কথা হচ্ছে যে এই অনৈতিক জায়গা তো সবার জন্যই প্রযোজ্য। যে যেখানে আছে, যার ধরুন আপনার একটু ক্ষমতা আছে, আমার একটু আছে, ওনার একটু, যার যার জায়গাতে আমরা কিছু ক্ষমতা আছে, সেইটা সরকারি দল বলেন, বিরোধী দল বলেন বা কোনো দলেরই লোক না বলেন, প্রত্যেকেরই ক্ষমতার অপব্যবহার অন্যায়। দায়টা তো নিতে হয় সরকারকেই, সরকারি দলকে। এটা খুবই অন্যায়। আপনি যেটা মানে ইঙ্গিত করেছেন, আমরা ওই আলোচনাগুলো আর যেতেই চাই না। কারো ব্যক্তিগত মানে জামাত নিজে যেহেতু স্বীকার করছে যে তাদের একজন নেতার মানে চারিত্রিক অধঃপতনের বিষয়ে তারা তো তাকে বলছে, তাকে বহিষ্কার করেছে। আমাদের রাজনৈতিক দলগুলো কিন্তু কেউ কখনো কাউকে পাবলিকলি বহিষ্কার করার নজির নাই, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিটা দলের জন্য বার্ডেন হয়ে না যায়। দেখবেন আমার দলেও আমরা যেটা করি, আমাদের একজন কর্মী অনেক ভুল করে, এটা করে আমরা চাপায় রাখার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, কখনো কখনো তাকে হয়তো আভ্যন্তরীণভাবে শাস্তি দেই, পাবলিকলি ডিক্লেয়ার করি না। কিন্তু যখনই দেখি যে সে আমার জন্য বার্ডেন হয়ে যাচ্ছে, তার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমি আর ঢাকতে পারছি না, তখনই আমরা পাবলিকলি একটা অ্যানাউন্সমেন্ট দিই। দেখবেন এটা জামাতের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? জামাতের ক্ষেত্রে বার্ডেন হয়েছিল বলেই তো এটা সবার ক্ষেত্রে বাধ্য ছিল। আমি তো বলছি আমার দলের জন্য প্রযোজ্য, জামাতের জন্য প্রযোজ্য। আমি আপনাকে উদাহরণ সহ বলি, যেমন ধরেন বিএনপি যে 6 থেকে 7 হাজার লোককে বহিষ্কার করেছে, প্রত্যেকটা ঘটনা পত্রিকায় কোথাও না কোথাও নিউজ এসেছিল বলে করেছে। তার আগে কিন্তু নিজ থেকে করে নাই। প্রত্যেকটা জিনিস পাবলিকলি আসার পরে প্রেসার তৈরি হয়েছে, করেছে। এবারে যে জামাতের যে নেতাকে বহিষ্কার করা হয়েছে, পাবলিকলি ডিক্লেয়ার করেছে, এটাও পাবলিক একটা প্রেসার তৈরি হওয়ার কারণে দলের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছিল, দল প্রশ্নবিদ্ধ হচ্ছিল, সেজন্য করেছে। জামাতের কিন্তু সাংগঠনিক পদ্ধতির মধ্যেই আপনি দেখবেন জামাতের একজন এমপিকে আমি বলতে শুনেছি যে উনি বলেছেন প্রতি 3 মাস বা 6 মাস পর পরই আমাদের এক ধরনের পর্যালোচনা হয়, সেখানে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু এই শাস্তিমূলক ব্যবস্থাগুলো কিন্তু কখনো পাবলিকলি আনা হয় না। জামাতের এর আগে অনেক সিনিয়র বড় বড় নেতাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার কথাই ধরেন, আমাকে তো জামাত বহিষ্কার করেছে, কিন্তু জামাত কখনো পাবলিকলি কোনো প্রেস রিলিজ দেয় নাই। আমি নিজেই দিয়েছি আমারটা, যে আমাকে জামাত থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এটা দেওয়ার পরে কিন্তু অনেকে আমার উপরে জামাতের ভেতর থেকে ক্ষোভ প্রকাশ করেছে যে আপনি এটা পাবলিক করলেন কেন, কেউ বলছে আপনাকে বহিষ্কার করা হয় নাই, এই নানা ধরনের কথা আমাকে ফেস করতে হয়েছে। অর্থাৎ পলিটিক্যাল পার্টি এই জায়গায় অল আর ইকুয়াল। এখানে আমি জামাত বিএনপি কারো পার্থক্য দেখি না, এবি পার্টিরও পার্থক্য নাই। যখনই কেউ দলের জন্য বার্ডেন হয়, তখনই কেবলমাত্র পাবলিকলি তাকে বহিষ্কার করে। কিন্তু যখন সে মনে করে পাবলিক হয় নাই, এরকম অনেক গোপন জিনিস দলীয়ভাবে সমাধান করা হয়, অনেকের নানা অনৈতিকতার বিষয়, আর্থিক তছরূপের বিষয় দলীয়ভাবে ব্যবস্থা নেয়, বিএনপিও নেয়, জামাতও নেয়। কিন্তু ওই জিনিসগুলোই পাবলিকলি আনে যেগুলো পাবলিকলি দলকে ড্যামেজ করে। এবং জামাতের কনস্টিটিউশনে কিন্তু ওই ধরনের বহিষ্কারের পদ্ধতিও নাই। জামাতের এক ধরনের পদ্ধতি আছে, মুলতবি করা হয়, মুলতবি করে যদি তাকে সংশোধন করা যায় না যায় তাহলে তাকে বাতিল করা হয়। জামাত বলে বাতিল। আমি এটা নিয়ে আর্গুমেন্ট করেছিলাম যে বাতিল আর বহিষ্কার তো একই কথা, তাই না? বাতিল হয়তো অন্য শব্দ আর বহিষ্কার হয়তো বাংলা শব্দ। তো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। ক্ষমতা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনি হয়তো ভালো লোক, ভদ্রলোক, ঠিক আছে? ধরেন যে আমি আপনাকে বলি, ধরেন আপনি একটা প্রোগ্রাম চালান, আপনি একটা সংসার চালান, আপনি আপনার পরিবার থেকে যদি ধরেন টাকা আত্মসাৎ করেন বা আপনি যদি আপনার ওই প্রোগ্রাম থেকে টাকা কুইট করেন, কতটুকু করতে পারবেন? যতটুকু ক্ষমতা আছে অতটুকুই তো করতে পারবেন। ক্ষমতা মানুষকে, আপনি যদি আপনার 10 টাকা যদি ক্ষমতা থাকে, আপনি দুর্নীতি করতে পারবেন 5 টাকার বা 2 টাকার, এর বেশি তো করতে পারবেন না। তো জামাতের লোকেরা যখন এখন ক্ষমতাসীন হয়েছে, ক্ষমতায় যাবে, তখন তাদের আসল পরীক্ষাটা হবে
তারা তো এতদিন ক্ষমতায় ছিল না। এই পরীক্ষায় আপনার কাছে কি মনে হয় জামাতকে উত্তীর্ণ হচ্ছে? ধরেন এই 6 মাসও হয়নি, 5 মাসে আমরা 6 থেকে 7 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শুনতে পাই অনেকের, যেমন ধরেন সংসদের মতো মহান জায়গায় দাঁড়িয়ে নিজের পিতাকে শহীদ বলা, মুক্তিযুদ্ধের শহীদ বলা, অথচ তিনি যদি তিনি পরে বলেছেন তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ থাকলে তিনি সেদিন কেন বক্তব্য দিলেন? বক্তব্য দেওয়ার যে একটা পলিসি আছে, তো আমরা তো জানি যে তাকে ওই দরখাস্তটা তার নামটা রিকোয়েস্টটা আগেই করতে হয় এবং তিনি উইথড্র করতে পারতেন, সেটা করেননি এবং ফাঁস হয়ে যাওয়ার পরে তিনি বললেন তিনি ভুল করেছেন। আমি এই ইস্যুগুলো নিয়ে অনেকবার কথা বলেছি। আমি যেটা মনে করি, দেখেন জামাতকে যে একটু আগে আপনি বললেন বা পাপি আপা অনেকগুলো কথা বলেছেন, ওনার কথার ব্যাপারে আমি কিন্তু কথা আছে। কথা হচ্ছে এই যে বিএনপি জামাতকে দোষারোপ করছে, আবার দেখবেন জামাতও বিএনপিকে দোষারোপ করছে। জামাত বলছে যে ভাই আমাদের তো মাত্র একজন বহিষ্কার করা হয়েছে, আপনাদের তো এরকম 10টা লোকের 20টা লোকের স্ক্যান্ডাল আছে, ওদেরকে তো আপনারা বহিষ্কার করতেছেন না। এই পরস্পর দোষারোপ আছে। ধরেন আমি আপনাকে বলতেছি আমার গায়ে তো একটা দাগ, আপনার গায়ে তো 20টা দাগ আছে। আমার কথা হচ্ছে আপনার গায়ে 20টা দাগ আছে এটা যেমন সত্য, আপনি গায়ে 20টা দাগ নিয়ে আরেকজনের একটা দাগ নিয়ে সমালোচনা করলে মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না। আবার আমার গায়ে একটা দাগ আছে বলে আমি এটা বাহাদুরি করার কোনো কিছু নাই, কারণ জামাত ইটসেলফ একটা নৈতিক সংগঠন, তারা নিজেরাই বলে। দেখবেন জামাতের সদস্য হওয়ার ক্রাইটেরিয়া আছে। জামাতের সদস্য হতে হলে কিছু ডিক্লারেশন দিতে হয় যে আপনাকে ফরজ ওয়াজিব মানতে হয়, আপনাকে কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হয়। বিএনপি বলেন, এবি পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, এনসিপি বলেন, অন্য দলের জন্য কিন্তু এত ক্রাইটেরিয়া নাই। আমি উদাহরণটা এইভাবে বলি, জামাত হচ্ছে মসজিদ আর অন্যান্য পার্টিগুলো হচ্ছে ক্লাব। আমি একটু বোঝানোর জন্য বলছি। কেন বলছি এটা? বোঝানোর জন্য বলছি। ক্লাব সিস্টেমটা কি? ক্লাবে আপনি সদস্য হওয়া খুব ইজি, জাস্ট একটা ফি দিবেন। ঠিক আছে, তাহলে আমি এটা ব্যাখ্যা করতে পারলে ভালো হতো। আপনি সময় দিবেন না। আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি চলে এসেছেন, আপনি অলরেডি এসেছেন। আমি সেই জায়গাটায় কথা বলবো যে জামাত আসলে যে তারা সততার রাজনীতি করে সে কথাটা বলে, এবং আমরা এনসিপিরও কেউ অনেককে বলতে শুনেছি, একজন নেত্রীকে তো বলতেই শুনলাম যে তিনি নির্বাচনের সময়ও বলেছেন যে জামাত একমাত্র দল যে আসলে সততার রাজনীতি করে, অথচ তিনি করছেন অন্য রাজনীতি। তাহলে এবং জামাত ইসলামী রাজনীতির কথা বলে, তাহলে জামাত এই সততার রাজনীতির কথা বলে, মোরালিটির কথা বলে, ইসলামী রাজনীতির কথা বলে, যে মসজিদে রাজনীতি করে, এটাকে আপনি কিভাবে দেখেন? সেটাকে তারা না, আমি যেরকম বোঝাতে চেয়েছি, মসজিদের রাজনীতি তো সে করবেই, কারণ তার রাজনীতিটাই মসজিদ ভিত্তির উপর দাঁড়িয়ে। আপনি যদি বুঝার চেষ্টা করেন, আমি যদি কম্পেয়ারটা আপনাকে করি, আচ্ছা, যে একটা ক্লাবের সদস্য হওয়ার জন্য নিয়ম কি? আপনি ক্লাবের নীতিমালা মানবেন, ফি দিবেন, ওখানে খেলা হয়, আনন্দ ফুর্তি হয়, মাঝে মাঝে অনুষ্ঠান হয়, রবীন্দ্রসঙ্গীত হয়, কম্পিটিশন হয়। আবার ক্লাবের মধ্যে একটা মসজিদ ইবাদতখানাও আছে, একটা প্রেয়ার রুমও আছে, যার যার মতো করে যারা যায় তারা প্রেয়ারে করে। কিন্তু মসজিদে কিন্তু আপনি এত কিছু করতে পারবেন না। মসজিদ একদম কনসেন্ট্রেটেড, শুধুমাত্র আপনি নামাজ পড়তে যাবেন, সেখানে আপনি নামাজ পড়বেন, সেখানে হয়তো কিছু বয়ান হবে, ইসলাম ধর্মীয় জিনিসের বাইরে আপনি যেতে পারবেন না। মসজিদ এই ধরনের একটা এক্সক্লুসিভ প্রতিষ্ঠান। ওই যে বললাম ক্লাব কিন্তু ইনক্লুসিভ, ক্লাবে নামাজও পড়তে পারবেন, আবার গান বাজনাও করা যাচ্ছে। যে বিএনপি, এবি পার্টি, এনসিপি এই ধরনের দল। তো জামাতের যেহেতু আমি বলছি জামাতের শর্তই হচ্ছে, যেমন মসজিদের শর্ত হচ্ছে নামাজ পড়তে যাবেন, ওযু করতে হবে আপনাকে। জামাতের শর্তই হচ্ছে আপনাকে খাঁটি একজন মুসলমান হতে হবে, কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে, ফরজ ওয়াজিব পালন করতে হবে, পর্দা করতে হবে, ঘুষ খেতে পারবেন না, সুদ খেতে পারবেন না, অনেক ব্যারিয়ার আছে। এখন স্বাভাবিক জামাতের যারা নেতা জি তারা এখানে ডাবল স্ট্যান্ডার্ডের বিষয়টি এসেছে। জামাতের যারা নেতা তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেন, এই বিষয়গুলো আমরা এর আগেও আলোচনা করেছি। জামাত গণতন্ত্রে বিশ্বাস করে কিনা সেসব প্রশ্ন নিয়ে কথা বলেছে। জামাত আস্তে আস্তে শরিয়া আইন কায়েম করতে চায় সেটা বলে। আবার এলাকায় জনশক্তি তৈরির জন্য তারা বিভিন্ন জায়গায় বলে তারা আসলে শরিয়া আইন কায়েম করতে চায়। ডিপ্লোম্যাটসদের কাছে তারা বলে যে আমরা গণতন্ত্রে উদার গণতান্ত্রিক আদর্শে মতাদর্শে বিশ্বাসী। এটা কি আসলে ইসলামী রাজনীতির সাথে যায়? এইটাই আমি আপনাকে বলি, এই কন্ট্রাডিকশনটা জামাত যেহেতু একটা মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, সে একটা মূলধারা রাজনীতিও করছে। সে ওই যে বললাম না, জামাত ফিল করে যে আমি এমপিও হব আবার মসজিদের ইমামও হব, এটা কিন্তু ব্যারিয়ার নাই জামাতের মধ্যে। তো জামাত যেহেতু এই কাজটা করে, আপনি যেটা বলেছেন, জামাতকে প্রতিনিয়ত এই প্রশ্নটা ফেস করতে হবে। যেমন আমাদের দেখবেন জামাতের নির্বাচন একটা পদ্ধতি আছে, জামাত কিন্তু বলে যে ওদের দলে কোনো কোন্দল নাই, তাদের আমির নির্বাচন, সেক্রেটারি নির্বাচন খুবই সুন্দর সিস্টেমে। ওদের যে সিস্টেম, ইলেকট্রাল সিস্টেম, আর সে যখন এমপি হয়, চেয়ারম্যান হয়, এই সিস্টেম কিন্তু একই রকম না। আচ্ছা, এই যে সে যখন এসে এরকম একটা
লৌকিক সিস্টেমের মধ্যে সে যখন পলিটিক্স করে তখন কিন্তু তার ধর্ম এবং তার যে নৈতিকতার জায়গাটা কিন্তু অনেক কিছু নেগোশিয়েটেড হয়। তো এই নেগোশিয়েশনের জায়গাটায় সে এক ধরনের ব্যাখ্যা দেয় যে এইটা এই ক্ষেত্রে জায়েজ বা এটা এই ক্ষেত্রে বৈধ, যেহেতু আমরা একটা ভালো কাজ করতে যাচ্ছি। এখন দেখেন আলটিমেটলি বিএনপি এবং জামাতকে আমরা তুলনা করছি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে, কিন্তু দুইটা কিন্তু পলিটিক্যাল পার্টির এক ন্যাচারাল পলিটিক্যাল পার্টি না। জামাতের সাথে আপনি তুলনা করবেন খেলাফত মজলিসকে, জামাতের সাথে তুলনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে, ওদের সাথে কম্পেয়ার করবেন। এখানে কে কত বেশি তাকওয়াবান, কে কত খারাপ, কে কত ভালো, এটা কম্পেয়ার করবেন। বিএনপির সাথে কম্পেয়ার করবেন কিন্তু আওয়ামী লীগকে, জামাতকে। এখন আপনি যদি বলেন বিএনপির 100টা লোক অনৈতিক কাজের সাথে জড়িত, জামাতের 2টা লোক জড়িত, এখানে তো জামাত ভালো, মাত্র 2টা। কারণ ওই জামাতের ফরমেশন, আপনি সংখ্যাটা তুলনার সময় একটু কম বেশি কম না করে ফেলেছেন না? জামাতের লোকেরা বলছি, মানে জামাতের আর্গুমেন্ট হচ্ছে এরকম। বলে দিলে তো হলো না, না, আমি তো চালালে হবে। আমি জামাতের কথা, জামাত যে ওই জায়গা থেকে বলছি যে জামাত যখন বলছে এই কম্পেয়ার করতেছে যে আমাদের 2টা ওদের 50টা, সুতরাং আমরা ভালো। আবার বিএনপি যখন বলছে যে তোমরা খারাপ করতেছো কেন, আরে বিএনপি নিজেরও তো খারাপ হচ্ছে, বিএনপি কেন জামাতকে এটাতে কম্পারিজনে টানবে? এই জন্য বলছি জামাতকেও বিএনপিকে কম্পারিজন করা উচিত না, বিএনপিও জামাতকে কম্পারিজন করা উচিত না। কিন্তু রাজনীতিতে আমরা জানি, ক্ষমতার রাজনীতিতে এই যে আপনি যেটা বললেন, শুরু আমরা করলাম যেভাবে যে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার বক্তব্য দিয়ে, ক্ষমতার রাজনীতি এরকমই আসলে কে কাকে কতটুকু জনপ্রিয় রাখতে পারে কোন দল, এবং আরেকটি দলকে অজনপ্রিয় করতে পারে, সে মধ্যে কম্পারিজন একটা জায়গায় হবে। সেটা ধরেন দুইজনই, একজন মসজিদ থেকে আসছে, একজন ক্লাব থেকে আসছে, কে বেশি ভালো বক্তৃতা দিতে পারে, কে বেশি যুক্তি দিতে পারে, এটা মসজিদের রাজনীতি হবে কিনা সেটা একটি প্রশ্ন